আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নিয়মিত আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবর পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেলে এবং আমাদের নিয়মিত আলোচক এবং আমাদের সবার সম্মানিত আপনাদের অধীর আগ্রহের সম্মানিত আগ্রহের আলোচক, রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। আখতার ভাই, দর্শকদের পক্ষ থেকে আবারও সালাম, শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। নিশ্চয়ই ভালো আছেন, নিরাপদে আছেন। এখন এই রাজনীতির বাইরে আমরা তো আর এই মুহূর্তে আলাপ করি না, নিশ্চয়ই আগামী ঈদ আসা পর্যন্ত আর অন্য কোনো সাবজেক্ট থাকবে কিনা সন্দেহ আছে। গতকাল থেকে বাংলাদেশের সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অনেকে অনেক কথা বলছেন যে কি আছে ভিতরে, কেন হঠাৎ হঠাৎ সিদ্ধান্তটা হলো। আপনি কয়েকদিন আগে আমার মনে আছে আপনি বলছিলেন যে এইভাবে আনলিমিটেড টাইম সেনাবাহিনী মাঠে থাকবে, তাদেরকে আর কোনো কাজ নাই, তাদের ট্রেনিং নাই, তাদের প্রোগ্রাম নাই। যাই হোক, এটা স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে কিনা জানি না, বা অন্য কোনো কিছু আছে কিনা। সরকার 1 বছরে দেশের স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি করতে পারে নাই বলেই সেনাবাহিনীর উপরে এখনো নির্ভরশীল। দেশের পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করতে পারে নাই। পাশাপাশি দেশের রাজনৈতিক উন্নয়নে যা শুরু হয়েছে, গতকালকে একদিক দিয়ে সেনা প্রত্যাহারের ঘোষণাটা হলো, চট্টগ্রামে আপনারা দেখেছেন, আপনি দেখেছেন কি অবস্থা। আজকেও চট্টগ্রামে গন্ডগোল হয়েছে, আজকেও গোলাগুলি হয়েছে। চট্টগ্রামে সিরিজ মার্ডার হচ্ছে আন্ডারগ্রাউন্ডের প্রতিযোগিতায়। আর দেশের কেন্দ্রীয় রাজনীতিতে সরকার যে বলটা ফেলে দিয়েছিল রাজনৈতিক দলগুলোর দিকে, আপনি বলেছিলেন বিএনপি এতটা দেউলিয়া হয় নাই যে তারা এটা নিয়ে মাতামাতি করবে, তারা তাদের মতো করে ইলেকশন প্রিপারেশন নিচ্ছে। জামাতে ইসলামী আজকে সমাবেশ করে তার আলটিমেটাম না হলেও বড় প্রোগ্রাম দিয়েছে। 11 তারিখে ঢাকায় মহাসমাবেশ। জামাত বলছে তাদের নর্মালি না হলে আঙ্গুল বাঁকা করবে, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তাদের ঘি লাগবেই নভেম্বরে গণভোট। এবং তারা আরো অন্যান্য যে দাবিতে অটল আছে, জুলাই সনদ বাস্তবায়ন। সার্বিক দিক কেমন মনে হচ্ছে একটা ভাই? এবং সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারাই নানান রকম, গতকালকে সেনা সদরের বিবৃতি ছিল, একটা ব্রিফিং ছিল, সেটা ধরেও নানান রকম আলাপ আলোচনা চলছে। সার্বিক বিষয়গুলো একটা ব্যাপার আছে, শুনতে যাচ্ছি মেজর আখতারুজ্জামান। আসসালামু আলাইকুম আতিক, অনেক ধন্যবাদ তোমার এই বহুল আলোচিত চ্যানেলে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তোমার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকবেন। সবচেয়ে বড় কথা আবারও বলছি, নিরাপদে থাকবেন। ঘটনা তো ঘটবে, এখন তো ঘটনাগুলো সবগুলো এসে অ্যাকুমুলেটেড রয়েছে, এখন তলানিতে এসে পড়ছে, এখন সময় কমে যাচ্ছে, কাজ বেড়ে যাচ্ছে। ফলে এখন প্রতিদিনই অনেকগুলো কাজ হবে, প্রতিদিনই কাজগুলো মানে 5 মিনিট, প্রতিদিনই অনেকগুলো কাজ বাড়বে। সেই কাজগুলোর মধ্যে যে জিনিসটা হবে সেটা হলো যে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা আমি 1 মিনিট বিরতি নিচ্ছি, একটু 1 মিনিট, তুমি একটু কথা বলো আতিক, তুমি কথা বলো, একটু কথা বলো। সমস্যা নাই, আমি দর্শকদের কন্টিনিউ করছি, আপনি লাইনে থাকেন, আপনি লাইনে থাকেন। আপনি আরেকবার ঢুকেন, আমি ক্যামেরা অফ করে দিচ্ছি, আপনি আরেকবার ঢুকেন। দর্শক, আমরা কথা বলছিলাম মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনের সঙ্গে, যিনি আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত আলোচক। প্রথম কমেন্টে দিচ্ছে আক্তার সাহেব জিয়ার সৈনিক, চাঁদা তুলে দৈনিক, এ বিষয়ে আপনি কিছু বলবেন কিনা। নিশ্চয়ই আক্তার ভাইকে প্রশ্ন করবো যে আপনি যেটা ইঙ্গিত করতে চেয়েছেন, হয়তো এই ভাষায় দর্শক আমরা প্রশ্নটা করবো না, কিন্তু বিএনপির দিকে এই অভিযোগটা তো আছে। আখতারুজ্জামান সাহেব একদম স্পষ্টবাদী, সত্যবাদী রাজনীতিবিদ, অনেক ভালো মানুষ। ধন্যবাদ আক্তার সাহেবকে। এস কে নাহিদ উনি কমেন্ট করেছেন, এর আগের কমেন্টটি ছিল সেটিও এস কে নাহিদ সাহেবের। আর প্রথম কমেন্টটি এসছে নাহিদ সাহেবের কাছ থেকে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তার আগে আবারও তিনি সে একই কমেন্ট করেছেন। দর্শকরা নিশ্চয়ই কমেন্ট করবেন। আমরা জানি যে মেজর আখতারুজ্জামান রঞ্জন কিছু সময়ের মধ্যে আমাদের এখানে যোগ দিবেন। আপনারা দেখেছেন পত্রপত্রিকা ইতিমধ্যে নিউজ হয়েছে, মেইনস্ট্রিম মিডিয়াতে নিউজ হয়েছে। আপনাদের সবার প্রিয় পছন্দের রাজনৈতিক বিশ্লেষক, আলোচক এবং মানচিত্র যে ইউটিউব প্ল্যাটফর্মটি আছে, সেইটির যিনি পরিচালনা করেন মঞ্জুর আলম পান্না, তার জামিন হয়েছে। এবং আমি মেইনস্ট্রিম মিডিয়াতেও চেক করেছি, তার শঙ্কর মৈত্র, যিনি আমাদের আদালতে সাংঘাতিক রকম খোঁজ খবর রাখেন, তার মাধ্যমে আমরা জেনেছি বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন এবং এক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তিনি, এবং অত্যন্ত বয়স্ক মানুষ, 86 বছর বয়স্ক মানুষ। এর মধ্যে দিয়ে সত্যের একটি জয় হয়েছে, আমরা ধরে নিতে পারি, প্রাথমিক জয় হয়েছে। আমাদের আরেকটি কমেন্ট এসছে, পূর্ণিয়া ভাই লালমনিরহাটে 42 কিলোমিটার ভারত দখল করে নিয়েছে, এটা কি সত্যি কিনা। আমার কাছে, আমি অনেস্টলি স্পিকিং, আমি গতকাল বলেছিলাম সেই পর্যন্ত আপডেট, আজকেও সময় পাইনি। লালমনিরহাটের জেলা প্রশাসনের সঙ্গে আমি গতকাল থেকে একটা গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়, পরশু থেকে সাংঘাতিক রকম গুঞ্জন, লালমনিরহাটে ভারত 62 কিলোমিটার দখল করে নিয়েছে, কিন্তু আমি এটার কোনো অথেন্টিফিকেশন পাইনি। আর এটা হলে এটা তো সারা ওয়ার্ল্ডে একটা
হুলস্থুল কাণ্ড। কেন এটা কোথা থেকে হচ্ছে জানি না। আমি লালমনিরহাটের ডিসি সাহেবকে যোগাযোগের চেষ্টা করেছি, ওনাকে যোগাযোগ করে পাইনি, নিশ্চয়ই পরবর্তীতে আপডেট নেবো। এরকম নানান রকম গুঞ্জন, রটনা, গুজব অনেক কিছুই এখনকার সময় হচ্ছে। তবে যে প্রেক্ষাপটে আপনি আলোচনা করছিলেন, দর্শকদেরকে আমি বলে আসলাম, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা কমেন্ট আছে নিয়ে নেই। আচ্ছা, উনি সেই আবারও ইন্ডিয়া থেকে যে কমপ্লেনটা করা হয়েছে সেরকম সাংবাদিক মঞ্জু আলম পান্না এবং মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর সাবেক মন্ত্রী জামিন হয়েছে। এই বিষয়টি আপনার নজরে দিচ্ছি। তবে আপনি একটু কন্টিনিউ করেন, আমরা যে বিষয়টা ছিলাম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। ধন্যবাদ আপনাকে। আসলে সরি, আমি একটু বেরিয়ে যেতে হলো জরুরি কাজে। তো এখন আমরা যে কথাটা বলছিলাম, যে ঘটনা এখন খুব দ্রুত ঘটবে। কারণ হলো আমাদের অনেকগুলো কাজ এখন এসে পঞ্জীভূত হয়েছে শেষের দিকে। আমাদেরকে ফেব্রুয়ারি অনেকগুলো কাজ সমাধা করতে হবে। তার মধ্যে অন্যতম কাজ হলো নির্বাচনটাকে করানো। নির্বাচনকে লক্ষ্য রেখে এখন পক্ষে বিপক্ষে দুইটি শ্রুতি প্রবাহিত হবে। এখন এখানে অনেক পানি ঘোলা করা হবে। এখন একমুখী স্রোত হবে, দ্বিমুখী স্রোত হবে। এখানে বিভিন্ন ধরনের কি বলে একটা মানে কুন্দল পাকানো হবে, একটা কুণ্ডলি পাকবে। এখন এখানে অনেকগুলো সমস্যা খুব প্রকট হয়ে দাঁড়াবে। এটা খুবই স্বাভাবিক, এটা অতি স্বাভাবিক, এগুলি হয়। এটার নাম হচ্ছে ম্যানেজমেন্ট। এটা ব্যবস্থাপনা করার জন্য সরকারের দক্ষতা নির্ভর করে। যত বেশি ক্রাইসিস আসবে সেগুলাকে যত দক্ষতার সঙ্গে ম্যানেজ করতে পারবে, সেই সরকারের দক্ষতা তত বেশি। আমি ডক্টর ইউনূসের সরকারের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। ডক্টর ইউনূস বাংলাদেশের বর্তমানে সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান দিতে সক্ষম হবে। 5ই আগস্টের পরে যেখানে সরকারের শূন্যতা সৃষ্টি হয়েছিল, যেখানে বাংলাদেশ প্রায় একটি মানে ভঙ্গুর অবস্থা চলে গেছিল, যখন সরকার ছিল না, প্রশাসন ছিল না, যেখানে মানুষ কেউ কাউকে মানছিল না, যেখানে মব জাস্টিস সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, যেখানে যে যেখানে পারছিল লুটপাট, মারামারি, কাটাকাটি, হানাহানি, যা ইচ্ছে তা হচ্ছিল। কিন্তু ডক্টর ইউনূস 8 তারিখে ক্ষমতা নিয়ে 2024 সনে 8ই আগস্ট ক্ষমতা নেওয়ার পরে উনি আস্তে 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 সবগুলোকে সমাধানে নিয়ে আসতে পেরেছেন। কাজে আমি যেটা মনে করি, ডক্টর ইউনূস ইজ এ ক্যাপাবল পারসন, উনি এগুলো সমস্যার সমাধান করে দিবে। মানে প্লেয়ার, অনেক বড় মাপের প্লেয়ার, উনি সবকিছুই করান অন্যকে দিয়ে। তাই উনি দেখেন ঐক্যমতের যে সুপারিশগুলো ছিল, সেই সুপারিশগুলো কিন্তু তিনি সিদ্ধান্ত দিবেন, কিন্তু একটা প্রক্রিয়া করে নিলেন, যে প্রক্রিয়াতে দেখালেন যে আমাদের জাতির মধ্যে ঐক্য নাই, এবং সেই ঐক্যটাই উনি তৈরি করতে যাচ্ছেন, ঐক্যটা সৃষ্টি করতে যাচ্ছেন। কিভাবে সৃষ্টি করবেন? এই 7টা দিন পার হওয়ার পরে ইতিমধ্যে দিয়ে দিয়েছে, বিএনপিও তাদের মতামত পরোক্ষভাবে দিয়ে দিয়েছে, প্রত্যক্ষভাবে দিবে কিনা আমি জানি না। রাজনৈতিক যদি সঠিকভাবে করতে চায় তাহলে বিএনপি অবশ্যই তত্ত্বাবধায়ক অর্থসার করে যে আহ্বান জানিয়েছে 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে, এটা ইগনোর করে যাবে। কারণ বিএনপি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। বিএনপি রাজনৈতিকভাবে সরকারের কাছে জবাবদিহি করতে বাধ্য না, মতামত দিতে বাধ্য নয়। কাজেই আসিফ নজরুল সাহেব যে ভাষায় এই কথাটা বলেছে, সেই ট্র্যাপে মনে হয় না বিএনপি পড়বে। তারপর আমি জানি না, বিএনপি তো এখন বলা যায় না কিভাবে কি করে, এখানে সিদ্ধান্তগুলো তো বিভিন্নভাবে হয়। তবে আমি যেটা মনে করি যে এই 7 দিনের মধ্যে তো ঐক্যমত হলো না। আজকে যেহেতু জামাত অবস্থান পরিষ্কার করে দিয়ে বলেছে 11 তারিখে তারা কর্মসূচি দিয়ে দিয়েছে, অর্থাৎ 7 দিন পার হওয়ার পরে সরকার যে সিদ্ধান্ত দিক না কেন, সেই সিদ্ধান্তের প্রতিক্রিয়া মাঠে জানানোর জন্য সে পরিবেশ সৃষ্টি করে 11 তারিখে একটা সমাবেশের আহ্বান জানিয়েছে। এই 7 দিন কিন্তু 11 তারিখের আগে শেষ হয়ে যাবে। 7 দিন 11 তারিখ আগে শেষ হয়ে গেলে পরে সরকার যে সিদ্ধান্ত দিক না কেন, তার পক্ষে বিপক্ষে একটা প্রতিক্রিয়া জানানোর মতো, জনগণকে নিয়ে জানানোর মতো একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছে। আর বিএনপি তো পরোক্ষভাবে দিয়ে দিয়েছে, সে নির্বাচনের রোড ম্যাপ অনুযায়ী সে তার নমিনেশন মনোনয়ন চূড়ান্ত করে দিয়েছে, এবং কতগুলো পদ রেখে দিয়েছে যেগুলোতে আলোচনা চলছে। কাজে বিএনপি এখন পুরোপুরি নির্বাচন নিয়ে ব্যস্ত। বিএনপি তার পরিকল্পনা মোতাবেক তার মানে দৃঢ়চিত্তে সে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে একটি নির্বাচনের দিকে, এবং সে নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে অত্যন্ত সাবলীল ভাবে, অত্যন্ত দক্ষতার সঙ্গে সকল কিছু মোকাবেলা করছে, এবং বিএনপি অত্যন্ত ম্যাচুরিটি দৃষ্টান্ত স্থাপন করছে, এবং প্রতিটি ঘটনার পিছনে বিএনপি ধীর স্থির ভাবে এগোচ্ছে। আমার মনে হয় যে নির্বাচনটাকে আদায় করার জন্য বিএনপির কাছে এখন অনেকগুলো কৌশল আছে, এবং যার মধ্যে ইতিমধ্যে অনেকগুলো কৌশল সে প্রয়োগ করেছে সফলভাবে। এখন সরকার আগামী
সাত দিন পার হলে পরে সরকারের সামনে তো একই সিদ্ধান্ত, যেটা অতীতে ছিল, অর্থাৎ যেটা আগে দিতে পারতো, কিন্তু সরকার খুবই খুবই প্রয়োজনে 7টা দিন নিয়েছে। 7টা দিন নেওয়ার প্রয়োজন ছিল। কারণ আমি আগেও বলে আসতেছি যে সুপ্রিম কোর্টের যে মামলাটা এখন বিচারাধীন চলছে, আজকে পর্যন্ত 9 দিন ধরে এটা আলোচনা চলছে, শুনানি চলছে। তার মানে আজকেও এটা সিদ্ধান্ত দেওয়া হয় নাই। তাহলে আগামী রবিবার দিনও এটা শুনানি চলবে। এইটার সিদ্ধান্তের উপরে কিন্তু বাংলাদেশের রাজনীতির কোন দিকে যাবে, হাওয়া কোন দিকে বইবে, এটা নির্ভর করছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল নিম্নচাপ সৃষ্টি করবে, এবং সেই নিম্নচাপে একটা প্রলয় হতে পারে, অথবা একটা ধীর স্থির শান্ত পরিবেশ হতে পারে। এটা নির্ভর করছে এই এই নিম্নচাপটি কোন ধরনের হবে, কিরকম হবে। আজ এই জাতি অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত দেয়, কি রায় দেয়। এই রায়ের উপরে বাংলাদেশের রাজনীতি অনেকটা নির্ভরশীল। আর আপনি যে কথাটা বলছেন সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিয়ে আসা, প্রত্যাহার করে তো না, আমি তো অনেক আগে আপনাদেরকে বলেছি, এবং সেনাবাহিনী তো এতদিন মাঠে থাকতে পারে না। দেশে কোনো জরুরি অবস্থা নাই। দেশে জরুরি অবস্থা থাকলে বুঝতে যেত যে শাসন ক্ষমতাকে সাহায্য করার জন্য সেনাবাহিনী আসে। সেনাবাহিনী তো কোনো আইন শৃঙ্খলা বাহিনী নয়। যদিও সরকার আরেকটি ভুল করেছে, সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে ঘোষণা করেছে। এটা সরকার কোনো অবস্থাতে পারে না। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা সংবিধানের আর্টিকেল 62-63 ধারা অনুযায়ী সংগঠিত হয়। এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য। জনগণের নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর না। শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর না। চোর ডাকাত, মারামারি, হানাহানি, কাটাকাটি, মারামারি, এইগুলা দেখার দায়িত্ব সেনাবাহিনীর না। সেনাবাহিনীকে এই ধরনের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না, কেমনে চোর ধরতে হয়, কেমনে ডাকাত ধরতে হয়। এই ধরনের কোনো প্রশিক্ষণ সেনাবাহিনীর প্রশিক্ষণের তালিকায় নাই। সেনাবাহিনী রাষ্ট্রের নিরাপত্তা দেয়, রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করে, রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত করে। সেনাবাহিনীর অন্যতম মূল দায়িত্ব দেশীয়, আন্তর্জাতিক এবং বহির্বিশ্বের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা। সেনাবাহিনী শত্রুর বিরুদ্ধে কাজ করে, সে দেশের জনগণ হোক, নিজের লোক হোক, সেনাবাহিনী সদস্য হোক, আপন জেনারেল হোক, আপন কর্নেল হোক, মেজর হোক, সিপাহী হোক, সৈনিক হোক, বহির্বিশ্বের হোক, বাইরের হোক, প্রতিবেশীর হোক, যারাই রাষ্ট্রের শত্রু তারাই সেনাবাহিনী শত্রু। এবং তাই শত্রুকে হত্যা করার জন্য, শত্রুকে দমন করার জন্য সশস্ত্র বাহিনী তৈরি করা হয়েছে। হয় সশস্ত্র বাহিনীর দায়িত্ব হলো রাষ্ট্রের শত্রুকে সমূলে ধ্বংস করা, এবং সেই শত্রু যেই হোক তাকে ধ্বংস করাই রাষ্ট্রের দায়িত্ব। সেনাবাহিনীর বন্দুক দেওয়া হয়েছে সেই বন্দুক থেকে ফুল বেরোনোর জন্য না, গোলাপ ফুল বেরোনোর জন্য। সেগুলো তাজা বুলেট বেরোবে, এবং কেন গুলি করবে, এবং গুলি করবে শুধু মারার জন্য, হত্যা করার জন্য, আহত করার জন্য সেনাবাহিনী গুলি করে না। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী গুলি করে, বোমা ফাটায়, বিমান হামলা করে, রকেট হামলা করে, যত কিছু করে, ড্রোন চালায়, সবকিছু মানুষকে ধ্বংস করার, শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুর জীবন, প্রাণ, সম্পদ সবকিছু ধ্বংস করার জন্য করে। কাজে সেনাবাহিনীকে আপনি 1 বছর ধরে এই রাস্তাঘাটে ফেলে রেখেছেন, এটা সেনাবাহিনীর প্রতি অন্যায় করা হয়েছে, অপমানও করা হয়েছে। সেনাবাহিনী এখানে তো আপনার রাষ্ট্র ক্ষমতায়, সরকারি ক্ষমতা রাখার জন্য সেনাবাহিনী না। তাহলে শেখ হাসিনা কি দোষ করেছিল? শেখ হাসিনা তো সেনাবাহিনীকে ব্যারাকে রেখেই, ভালোভাবে ব্যবহার করে ক্ষমতা নির্ধারিত করেছিল। তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকার যদি ক্ষমতায় থাকতে সেনাবাহিনীর প্রয়োজন থাকে, তাহলে আপনি তাদের বিরুদ্ধে মামলা করছেন কেন? সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সেনাবাহিনী নিয়োজিত হয়, তাহলে আপনি তাদেরকে অপরাধ ট্রাইব্যুনালে মামলা করছেন কেন? কি কারণে? সেনাবাহিনী তো তৎকালীন সরকারের আদেশও মান্য করেছে। সেই সরকার যে আদেশে দিয়েছে সেই আদেশ তারা মান্য করেছে। এখনো যদি তাই আপনি চান যে সরকারকে টিকে রাখার জন্য, সরকারের অস্তিত্বের জন্য সেনাবাহিনী তাদের, আপনাদের আদেশ পালন করবে, তাহলে আগামীতেও তো তারা আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারে। কাজে সেনাবাহিনীকে সরকারের নিয়ন্ত্রণে বা সরকারের সাহায্য করার জন্য বা সরকারকে আজীবন কাল টিকে রাখার জন্য সেনাবাহিনী কাজ করতে পারে না। সাময়িক কোনো সমস্যা হইলে ইন এড অফ সিভিল পাওয়ার বেসামরিক প্রশাসনকে কিছুটা সময়ের জন্য সাহায্য করতে পারে।
তারপরে যদি আরো বেশি সাহায্য চান তাহলে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হবে, জাতির জরুরি অবস্থা ডিক্লেয়ার করতে হবে। আপনি জরুরি অবস্থা ঘোষণা করলেন না, আপনি সেনাবাহিনীকে কেন একটা মানবতার জীবন যাপন করতে বাধ্য করেছেন গত 15 মাস ধরে? তাদের থাকার যাওয়া নাই, খাওয়ার জায়গা নাই, ঠিক মতো ঘুমাইতে পারছে না, বিশ্রাম করতে পারছে না, পরিবারের সঙ্গে দেখা করতে পারছে না, পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারছে না। একটা অমানবতার জীবন তাদেরকে কাটাতে হয়েছে। এখানে মানবতা লঙ্ঘিত হয় নাই? কি সেনাবাহিনীর সদস্যদের মানবতার অধিকার নাই? তাদেরও তো কন্ডিশন অফ সার্ভিস আছে, তাদেরও তো চাকরির কতগুলো শর্ত আছে। সেই শর্তগুলো কি আপনি গত 15 মাস তাদেরকে পালন করতে দিয়েছেন? কাজেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে আসার উচিত ছিল আরো অনেক আগেই। এবং আমি তো মনে করি অর্ধেক নয়, পূর্ণ সেনাবাহিনীকে অনতিবিলম্বে ব্যারাকে ফিরিয়ে নেওয়া যাওয়া উচিত। এবং দুইটি কারণে এখন অত্যাবশ্যক হয়ে গেছে। একটি হলো তাদের বিশ্রাম দরকার, তাদের পরিবারের সঙ্গে গিয়ে কিছুটা সময় কাটিয়ে তাদের বর্তমানে যে ট্রমা তাদের মধ্যে আছে, যেরকম একটা ফেটিক তারা হয়ে গেছে, সেটা দূর করার জন্য তাদের পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার। দ্বিতীয়ত হলো তাদের দায়িত্ব আরো নিষ্ঠার সঙ্গে, আরো সক্ষমতার সঙ্গে পালন করার জন্য তাদের প্রশিক্ষণ দরকার। আপনি এই সেনাবাহিনীকে আগামী নির্বাচনে নিয়োজিত করতে চাচ্ছেন। সেনাবাহিনীকে নির্বাচনে নিয়োজিত করতে হলে নির্বাচনের দায়িত্ব পালনের সক্ষমতা তাদেরকে শিখাইতে হবে, তাদেরকে তো প্রশিক্ষণ দিতে হবে। তারা যাতে নির্বাচনটা সঠিকভাবে করাতে পারে তার জন্য তো একটি সুষ্ঠু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হতে পারে। কাজে আমি মনে করি এই সেনাবাহিনীকে অনতিবিলম্বে ব্যারাকে ফিরিয়ে এনে তাদেরকে 1 মাসের ছুটিতে পাঠিয়ে দেন, তারা ছুটি কাটিয়ে আসুক। আর যারা অর্ধেক বাকি রয়ে গেছে তাদেরকেও নিয়ে আসেন। আর একটা ট্রেনিং সাইকেল শুরু করে দেন, 3 সপ্তাহ ট্রেনিং সাইকেল, 3 সপ্তাহ বা 4 সপ্তাহ ট্রেনিং সাইকেল করে আগামী নির্বাচন আগ পর্যন্ত সবাইকে নির্বাচনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন। সুষ্ঠু প্রশিক্ষণ দিয়ে তাদের ব্যারাকে রেখে সুষ্ঠু প্রশিক্ষণ দিয়ে যথোপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রস্তুত করে, আপনি বলেছেন 90 থেকে 1,20,000 সৈনিককে আপনি নির্বাচনে নিয়োজিত করবেন। তাহলে 1,20,000 সৈনিককে অবশ্যই আগামী 3 মাসের মধ্যে 100% শতকরা 100% প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সেনাবাহিনীর লাঠিয়াল না, সেনাবাহিনী আনসার বিডিপি না, সেনাবাহিনী চৌকিদার না। সেনাবাহিনীর মূল জিনিস হলো প্রশিক্ষণ। সেনাবাহিনী প্রশিক্ষণ আছে বলেই তারা দক্ষ, তারা চৌকস। কাজে প্রশিক্ষণ ছাড়া সেনাবাহিনীকে নিয়োজিত করা যায় না। এটা সেনাবাহিনীকে অপব্যবহার করা হচ্ছে। কাজে আমি মনে করি সেনাবাহিনীকে পুরোকে সবাইকে নিয়ে আসুক। দেশ যদি সরকার চালাইতে না পারে, সরকার যদি জনগণের যান মাল নিরাপত্তা নিতে পারে, এটা সরকারের ব্যর্থতা। সেদিন সরকার পরিবর্তন হবে, সরকার ক্ষমতা ছেড়ে দিবে, এটার দায়িত্ব সেনাবাহিনীর না। সরকার পদত্যাগ করবে, আরেকটি সরকার আসবে, যারা যোগ্য হবে, যারা ক্ষমতাশালী হবে, যারা নিয়ন্ত্রণ করতে পারবে তারা আসবে। সেটা ভোটের মাধ্যমে হোক অথবা দখলের মাধ্যমে হোক। এখন যেহেতু সংসদ নাই, সংসদ থেকে নির্বাচিত হবে না। কিন্তু বর্তমান সরকার যদি তার কর্তৃত্ব ধরে রাখতে না পারে, যদি নিয়ন্ত্রণ ধরে না রাখতে পারে, তাহলে সরকার ব্যর্থ। ব্যর্থ সরকারকে থাকার তো কোনো অধিকার নাই। যেই সরকার জনগণের নিরাপত্তা দিতে পারবে না, যেই সরকার এই যে গোলাগুলি কথা বলছেন, এই সমস্ত গোলাগুলি বন্ধ করতে পারবে না, সেই সরকারের তো ক্ষমতা থাকার কোনো যোগ্যতা নাই, কোনো অধিকার নাই। দেশের কি হবে না হবে সেটা তোমার ভেবে দরকার নাই। শেখ হাসিনা চলে গেছে, ভাবার তো দরকার নাই। আপনারাও চলে যান, আপনারা ভাইবা লাভ নাই দেশে কি হবে। মায়া কান্না আপনাদের মানা না। আপনি ব্যর্থ হয়েছেন, কাজ করতে পারেন নাই, আল্লাহর ওয়াস্তে দূর হন, সরে যান। আপনাদের কারণে মানুষ মারা যাবে, হত্যা হবে, যেখানে সেখানে মারামারি কাটাকাটি হবে। এই ব্যর্থতা তো রাজনৈতিক দলের না, ব্যর্থতা সরকারের। তো সরকার যদি তার ব্যর্থতা নিয়ে কন্টিনিউ করতে চায়, সেটাকে রক্ষা করার দায়িত্ব তো সেনাবাহিনীর না। সেনাবাহিনীকে সেই একটি ব্যর্থ সরকারের দায়িত্ব না, তাকে ক্ষমতায় রেখে দেওয়া। তারেক রহমান সাহেব তো আপ্রাণ চেষ্টা করেছেন এই সরকারি ব্যর্থ হতে না দেওয়ার জন্য। এই সরকার তার কথা রাখে নাই। এই কর্তা বেশি পলিটিক্স করতে গিয়ে এখন তো সে ব্যর্থ হতে যাচ্ছে। এখানে তারেক রহমান সাহেব আমি জানি না এই সরকারকে আরো নির্বাচন না হলে ভারত দখল নিয়ে নেবে অর্ধেক। তবে এই সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে, এটা তো প্রমাণিত হয়ে গেছে। কাজে সে ব্যর্থতার দায় দায়িত্ব সেনাবাহিনী কেন নিবে? সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া একটা অতি উত্তম সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে। এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাতে পারি। এই জন্য আমি সরকারকে বলতে পারি যে হ্যাঁ, আপনি সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত বলিষ্ঠ, সঠিক এবং সময়োপযোগী। এটাকে আপনি আরো বাড়ান, বাকি সেনাবাহিনী যারা আছে তাদেরকেও ব্যারাকে পাঠিয়ে দেন।
এই জনগণের মারামারির মধ্যে সেনাবাহিনীকে মাঝখানে নিয়ে আইসেন না, তাতে রাষ্ট্রের ক্ষতি হবে, তাতে দেশের ক্ষতি হবে, জনগণের অমঙ্গল হবে, অকল্যাণ হবে, দেশ সশস্ত্র বিভাগে ভাগ হয়ে যেতে পারে। কাজে এরকম ঝুঁকি নেওয়া উচিত হবে না। সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে তাদেরকে ছুটি দেন, রিল্যাক্স করতে দেন এবং তাদেরকে আগামী নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য প্রশিক্ষণ দেন, যাতে পারদর্শী হয়ে তারা নির্বাচনে আসতে পারে। তারা তো কমিটমেন্ট দিয়েছে যে তারা নির্বাচনে ডিউটি করে দেবে, তারা নির্বাচন করতে আসবে, তারা তো অস্বীকার করে নেই। আজকে তারা প্রস্তুতি নিতে দেন, যেতে দেন। আজকে আমি মনে করি পড়িয়া যেটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, এটা নিয়ে আমাদের ডিসপিউট করা উচিত হবে না, এটা নিয়ে বিতর্ক ভালো হবে না। আমি আসলে বিতর্কের মধ্যে যাচ্ছি না, আমি বলছি যে 1 বছরে একটা সরকার 15 মাস সময় পাইছে, এখনো সেনাবাহিনীর উপর আইন শৃঙ্খলার জন্য নিয়োজিত থাকতে হয়। তার পুলিশ প্রশাসনকে সে যত কারণেই দেখাক, সে প্রশাসনকে সে সেইভাবে তৈরি করতে পারলো না। এটা কত বড় ব্যর্থতা। এবং দর্শকদের কিছু কমেন্ট আছে, সেই কমেন্টের ভিত্তিতে আমি কমেন্ট পড়ছি না। ওনারা বলছে যে এই সরকার, আপনি নির্বাচনের জন্য আশাবাদী হচ্ছেন, সেনাবাহিনী আসুক, যেই আসুক, রাজনৈতিক সমাধান যদি না হয়, এই সরকার একটা অংশগ্রহণমূলক নির্বাচন না করলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা করে মানুষ। আপনি অতীতে করেছেন যে যদি ঠিকঠাক ইলেকশনটা না করতে পারেন, ঠিকঠাক বলতে কি একতরফা সরকার যাকে যাকে দিয়ে চাচ্ছে, এই যে আরপিও সংশোধন করেছে, একটা ধারা রেখেছে যে ইয়ে থাকলেই, আপনার ওয়ারেন্ট থাকলেই, সে পলাতক থাকলেই ফেরারি আসামিরা মনোনয়নে অংশগ্রহণ করতে পারবে না। মানে এগুলো তো সবকিছু আমাদের সংবিধানের বাইরে। তাহলে কিভাবে আমরা একটা শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ আশা করবো? দেখেন, আজকে পাকিস্তান থেকে আপনার পণ্য আমদানির কথা বলে প্রায় 40 টনের মতন পপি বীজ হয়েছে। এটা মেইন স্ট্রিম মিডিয়া নিউজ আছে, এটা যে শুধু রিউমার, সোশ্যাল মিডিয়ার রিউমার তা না, যে পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে চট্টগ্রাম বন্দরে এলো 25,000 কেজি আমদানি নিষিদ্ধ পপি বীজ। মানে এগুলো তো এক একটা লেকেজ, এই ছোট ছোট লেকেজ মিলে তো বড় লেকেজ হয়। সেই জন্যই মানুষ তো এখনো দ্বিধা কাটছে না যে নির্বাচন, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ, নির্বাচন আসলে হবে কি হবে না। সেনাবাহিনী ঠিক আছে, সেনাবাহিনী আসবে, আবার যাবে, সেনাবাহিনী আবার হয়তো ফুল সুইং এ আসবে, কিন্তু তাহলেই কি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা চলে আসবে? আমি এখানে তো হারাই যাবে জবাবদি। এই যে শিপমেন্টটা হয়েছে, পপি আসছে খাদ্যের নামে, এটা টেস্ট কেস তারা করেছে। এটা একটা আলামত। পপি এক নিষিদ্ধ জিনিস, আপনি জানেন, পপি দিয়ে আফিং হয়, পপি দিয়ে কোকেন তৈরি হয়। এই পপি বীজ আফগানিস্তান থেকে আসে, এই আফগানিস্তানের সঙ্গে এটা জড়িত করে দিয়ে এটা একটা শিপমেন্ট করা হয়েছে। দেখা যাচ্ছে যে বাংলাদেশের কাস্টম কতটা উদাসীন কিনা। আমার মনে হয় এর ফাঁকে আরো কতগুলো এরকম ফিডের নামে বা মেশিনারিজের নামে অস্ত্র আসছে কিনা। এমনও তো হতে পারে এটা পশু খাদ্য হিসাবে এসে এখানে পপি বীজ পাওয়া গেছে। এমনও তো হইতে পারে যে বিভিন্ন যন্ত্রাংশ বা বিভিন্ন অন্যান্য কিছু শিপমেন্ট এনেও তার ভিতরে অস্ত্র আসছে কিনা। অস্ত্রের পার্টস গুলা খুলে খুলে এনে এখানে শুধু অস্ত্র অ্যাসেম্বল করতে পারে। অস্ত্রটা আমরা বানাইলাম না, কিন্তু 5টা শিপমেন্টে 5টা পার্টস নিয়ে আসলাম। 5টা পার্টস আসার পরে তো আমি এটাকে একটা জায়গায় জমা করে এটাকে পূর্ণাঙ্গ অস্ত্র বানাতে পারবো। আমি তো একটা ড্রোনকে ভেঙে কয়েক টুকরো টুকরো করে নিয়ে আসতে পারি। আজকাল তো সবকিছু অ্যাসেম্বলিং হয়। কাজে পাকিস্তান এটা টেস্ট করেছে, কারণ পাকিস্তান বাংলাদেশে একটা যুদ্ধ লাগাতে চায়। পাকিস্তান বাংলাদেশে একটি কি বলে, পাকিস্তান এবং তুরস্ক মিলে বাংলাদেশে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করে, এখানে মুসলমান ভাই ভাই এরকম একটা পরিবেশ সৃষ্টি করে এখানে অস্ত্রের দামামা বাজাতে চায়। এখানে তারা একটা ইসলামী বিপ্লব আনতে চায়। এখানে কিছু কিছু মানুষকে তারা সশস্ত্র করার চেষ্টা করেছে। আমি অতীতেও বলেছি, এখনো বলছি, অনেক জায়গায় লোক সশস্ত্র হয়ে গেছে। রাওজানের কথা বলছেন, রাউজান হলো ইনফেস্টেড উইথ আর্মস এন্ড অ্যামুনিশন। এখানে এমন কোনো অস্ত্র নাই যেখানে রাউজানে পাওয়া যায় না। রাউজানের গহীন বন বন বলা হয়। রাউজানের গহীন বনটা চিটাং হিল ট্রেক্সের অংশ। সেখানে অস্ত্রের ভান্ডার। সেই অস্ত্র মায়ানমারে যায়, সে অস্ত্র চাকমাদের কাছে যায়, এই অস্ত্র অন্যান্য উপজাতিদের কাছে যায় এবং চট্টগ্রাম বন্দর দিয়ে সেগুলো আসে। রাউজান এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। চট্টগ্রাম বন্দর দিয়ে যে অস্ত্র স্মাগলিং গুলা হয়, সেই অস্ত্র স্মাগলিং গুলা ম্যাক্সিমাম রাউজান দিয়ে ওই এলাকায় ছড়িয়ে যায়। কাজে এখানে পপি যে আসছে, এটা একটা টেস্ট কেস। এটা দেখানো হলো পপির মনে হচ্ছে যে পপি বীজ বাংলাদেশে তো এটাকে প্রসেস করে আফিং বানাইতে হবে, গাঞ্জা বানাইতে হবে বা অন্য কিছু বানাইতে হবে। কিন্তু যদি স্পেয়ার পার্টসের নামে, বিভিন্ন মেশিনারিজের স্পেয়ার পার্টসের নামে, টেক্সটাইল বলেন, গার্মেন্টস ফ্যাক্টরি বলেন বা বিভিন্ন ফ্যাক্টরির নামে যদি আমরা স্প্রিং, লোহা, পার্টিকেল, পার্টস এগুলা বিভিন্নভাবে এনে
সেটাকে যদি আমরা অস্ত্রে রূপান্তরিত করে অ্যাসেম্বলিং করি, সেটা তো সম্ভব। এইভাবেও তো অস্ত্র বাংলাদেশে আসা শুরু হয়েছে এবং আসতেছে। এটা তো তথ্য অনেকের কাছে আছে, অনেকে বলতেছে যে প্রতিদিন বাংলাদেশে প্রচুর অস্ত্র বিভিন্ন বৈধ বা অবৈধ পথে ঢুকতেছে। বৈধ পথে ঢুকতেছে বিভিন্ন পার্টসের নামে, বিভিন্ন গাড়ির পার্টস, মোটরসাইকেলের পার্টস, তারপরে বলে এটাকে ওই বিভিন্ন বড় বড় মেশিনের পার্টস। এই যন্ত্রাংশ হিসাবে অনেক যন্ত্রাংশ আসতেছে যেগুলি মূলত অস্ত্রের পার্টস, যেগুলো দেখাচ্ছে স্প্রিং, মোটরসাইকেলের স্প্রিং, কিন্তু আসলে মোটরসাইকেলের স্প্রিং না, এটা রাইফেলের স্প্রিং, এলএমজির স্প্রিং। এখানে হয়তো একটা পিস্টন আসতেছে লম্বা, বলছে এটা মোটরসাইকেলের এক্সেলের জন্য আসতেছে, কিন্তু এটা হয়তো রাইফেলের ব্যারেল। এইভাবে পার্টস গুলো এনে এখানে অ্যাসেম্বলিং করে একটি চক্র, কি বলে, পাকিস্তান এবং ইয়ার মদদে, তুরস্কের মদদে এখানে এগুলা করা হচ্ছে। আজকে বাংলাদেশে আগুনে পুরা গেছে, আগুনে যেটা আমাদের বন্ধ এয়ারপোর্টে যেটা কার্গো ভিলেজ পুরা হয়েছে, সেখানে তুরস্ক থেকে এনে আমাদেরকে এক্সপার্ট দিতে হবে। তুরস্ক রিপোর্টের জন্য অপেক্ষা করে আছি। তো তুরস্কের সে এক্সপার্টের নামে কারা আসতেছে? সে কিসের এক্সপার্ট? তাকে কি আমরা বিমানবন্দরটাকে ভালো করে পর্যালোচনা করে দেখার সুযোগ করে দিচ্ছি না? তাহলে বাংলাদেশে আগামীতে যে একটি ধর্মভিত্তিক একটা বিপ্লব হওয়ার পথের দিকে আগাচ্ছে, এই যে বর্তমানে অচল অবস্থা, নির্বাচন অচল অবস্থা সৃষ্টি হলে পরে যে বাংলাদেশে একটা সশস্ত্র বিপ্লবের দিকে চলে যাবে না, সেখানে একটা ধর্মভিত্তিক বিপ্লব তৈরি হবে না, এটা তো কেউ বলতে পারে না। আজকে বাংলাদেশে এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনি জানেন 3 দিন 4 দিন আগে যে মার্কিন তুলসী গাবার্ড, যে নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ, অ্যাডভাইজার ট্রাম্পের, সে পরিষ্কার বলছে যে বলছে যে রিজিম চেঞ্জের নামে যে আমরা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করেছি, এটা ছিল আমেরিকা গভর্নমেন্টের ব্যাড ইনভেস্টমেন্ট, আগে সরকারের ব্যাড ইনভেস্টমেন্ট ছিল। তারা বলেছে পোস্ট আজ থেকে এটা বন্ধ, এই ইনভেস্টমেন্ট তারা করবে না। আজকে এখানে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই এলাকার যে পররাষ্ট্র বিষয় উপদেষ্টা, পররাষ্ট্র বিষয় মন্ত্রী, তার নাম হলো পল কাপুর এই টেরোরিস্টদের সম্বন্ধে বিশেষজ্ঞ, বিশেষ করে ইসলামিক টেরোরিস্ট কাকে বলে, কিভাবে দমন করতে হয়, সেই ব্যাপারে সে বিশেষজ্ঞ। এমন একটি লোক এখানে কাজ করতেছে যার দায়িত্বটাই হলো এখানে যেন ইসলামিক টেরোরিস্টরা উত্থান হতে না পারে। তারপরে যে মার্কিন এবং সে যখন তাকে যখন এই পদে দেওয়া হয় সিলেক্ট কমিটিতে, তখন তার প্রশ্ন ছিল, তার কাছে মূল প্রশ্ন ছিল যে তুমি ওই এলাকাতে কিভাবে ইসলামিক টেরোরিস্টদেরকে বন্ধ করতে পারবা। ওই পরীক্ষা পাশ করেই কিন্তু সে বাংলাদেশে আসছে। সে কিন্তু সিনেটের কাছে কমিটমেন্ট করে আসছে সে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত এলাকায় ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের যেন উত্থান না হয় সেটা কিভাবে প্রতিহত করবে সেই জন্য আসছে। তারপরে যে নতুন অ্যাম্বাসেডর আসতেছে সেও সিলেট কমিটির কাছে কথা দিয়ে আসছে, তাকে পরীক্ষা পাশ করতে হয়েছে যে বাংলাদেশের সঙ্গে চীনের যে সখ্যতা, বন্ধুত্বটা, এটা দূর করতে হবে। তো এতগুলা ঘটনা ঘটে গেল, এর কোনো এফেক্ট কি আমাদের উপরে পড়বে না? এর অবস্থান কি আমাদের মধ্যে আসবে না? এবং সাম্প্রতিক দেখেন পল কাপুর ভারতের সঙ্গে একটা সমর চুক্তি করে ফেলেছে, মিলিটারি ফ্রেমওয়ার্ক, অর্থাৎ সামরিক অবকাঠামোগত চুক্তি। একজনকে সাহায্য করো না, অর্থাৎ সামরিক বেচা কেনার চুক্তি। একজনের রক্ষা করতে আসবে না, কিন্তু একজনের সামরিক অস্ত্রাদি কিনা বেচা করবে, টেকনোলজি দিবে। সেখানে তারা বাংলাদেশের মধ্যে একটা চ্যাপ্টার রেখেছে, ওই চুক্তিতে বাংলাদেশে উল্লেখ করে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ যদি ইন্দো প্যাসিফিকের কোয়াডে যদি না আসে, বাংলাদেশ যদি চীন এবং ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্য না আসে, বাংলাদেশ যদি আমেরিকার সঙ্গে বাণিজ্য ভারসাম্য না আনে, তাহলে তারা বাংলাদেশের প্রতি বৈরী মনোভাব দেখাবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না। এর পাশাপাশি আর একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে ভারসাম্য বলতে তারা বুঝিয়েছে যে চীন যদি বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে বাংলাদেশে, তাহলে তার সকল মাল মেটেরিয়ালস, রড, সিমেন্ট, বালু, পাথর, এগুলা ভারত থেকে আনতে হবে।
আর এটা কারিগরি বিশেষজ্ঞ, সার্ভেলেন্স, স্কাই, কি বলে, স্টারলিংস বা বিভিন্ন ইন্টারফারেন্স চেক করা বা মনিটর করা, টেকনোলজিক্যাল যা লাগবে সেটা আমেরিকাতে আনতে হবে। এই চুক্তিটা হয়েছে। বাংলাদেশকে এখন তো 3টি দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এবং আপনি দেখেন সাম্প্রতিক $1 বিলিয়ন সয়াবিন আমদানি করার জন্য আমরা চুক্তি করেছি। যে সয়াবিনটা ব্রাজিল থেকে আনলে আমরা আরো 30-40% কম দামে আনতে পারতাম, সে ব্রাজিলের সয়াবিন না এনে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন দাম মূল্যের আনতেছি। আনতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কম্পিটিটিভ প্রাইসই তো আনবেন। মূল্য আপনি 1 বিলিয়ন কেন, $5 বিলিয়ন আনেন, কিন্তু আমাকে তো সেটা সাশ্রয়ী মূল্য আনতে হবে। অন্য কোনো দেশ যে মূল্য দেয় তার সঙ্গে প্রতিযোগিতামূলক মূল্য নিয়ে আসতে হবে। আর সবচেয়ে মজার বিষয় হলো, আমার যদি $1 বিলিয়ন তেল আমদানি করতে টাকাটা থাকেই, তাহলে এর 10 ভাগের 1 ভাগ যদি আমি আমার কৃষিতে ভর্তুকি দেই, তাহলে আমার বাংলাদেশের কৃষকরাই আমার সয়াবিন বা সরিষার তেল এই দেশে উৎপাদন করে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমরা যদি এখান থেকে $100 মিলিয়ন, $1000 মিলিয়ন হলো $1 বিলিয়ন, $1000 মিলিয়ন ব্যয় না করে যদি আমরা $100 মিলিয়ন ব্যয় করে কৃষকদেরকে ভর্তুকি দিতাম, তাহলে আমরা আমাদের নিজস্ব ভোজ্য তেল সয়াবিন সহ সয়াবিন উৎপাদন করতে পারতাম। আমাদের আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রচুর সয়াবিন এখন হয়, সয়াবিন চাষ করতে পারতাম। আমাদের সরিষা আছে, আমাদের ঐতিহ্যবাহী সরিষা আছে, আমরা সরিষা উৎপাদন করতে পারতাম। পড়িয়া তুমি জানো তোমার হাওড় এলাকাতে আগে কি পরিমাণ সরিষা হইতো। এখনো আমরা বুড়ো ধান কাটার আগে আমরা সরিষা উৎপাদন করতে পারি যদি আমরা আমাদের শর্ট ডিউরেশনে সরিষা উৎপাদন করতে পারি। আমাদের বাড়ি শর্ট ডিউরেশনে সরিষা উৎপাদন করতে সক্ষম। এখানে আমরা সময়টা আরো কমায় নিয়ে আসতে পারতাম। সে হাওড় অঞ্চলে যদি আমরা এই পানির নামার সঙ্গে সঙ্গে যদি আমরা সরিষা উৎপাদন করতে পারতাম, তাহলে আমরা এই সরিষাটা আমদানি করতে হতো না। আমরা আমাদের নিজেদের তেল দিয়ে আমরা চলতে পারতাম। আমরা আজীবন সারা জীবন সরিষার তেল খেয়ে আসছি, এখন সয়াবিন তেল খেতে হবে। আমাদের দেশের মানুষ তো এখনো সয়াবিন তেল খেতে চায় না, কিন্তু সরিষার তেল পায় না বলে, দাম বেশি বলে তারা আজকে সয়াবিন তেলে গিয়েছে। আমি কৃষকদের কিন্তু এই $100 মিলিয়ন, $1 বিলিয়ন না, যদি আমরা দিতাম, তো আমার কৃষকদের এই সরিষাটা সেখানে তো আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারতাম, কিন্তু আমরা সেই দিকে দৃষ্টি দিচ্ছি না। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাংলাদেশের বাজারটা, বাংলাদেশে যতবার গন্ডগোল হয়েছে আদিকাল থেকে আজ পর্যন্ত, সুযোগটা বিদেশিরা নিয়েছে। যখন হিন্দু রাজারা, সে 1000 বছর আগে যখন ইসলাম প্রচার হয় না দেশে, যখন হিন্দু রাজারা দেশের গরিব প্রজাদের অত্যাচার করত, সে অত্যাচারের সুযোগ নিয়ে সেদিন ফিরোজ শাহ, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি তুরস্কতে এসে বাংলাদেশ আক্রমণ করেছিল। আজকে আবার যখন হিন্দুত্ববাদ আমাদেরকে অত্যাচার করা শুরু করছে, আবার যখন আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, হিন্দুত্ববাদ যখন বাংলাদেশের মানুষদের উপরে হায়নার মতো চেপে বসছে আমাদের স্বার্থ বিলঙ্ঘন করে, আবার দেখেন বিদেশিরা বাংলাদেশের মাটিতে হানা দেওয়া শুরু করছে। এখানে দেখেন বাংলাদেশের ভাগ্যটা 3টা দেশ কিভাবে বাইটে নিয়ে যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার দিবে চায়না, মাল মেটেরিয়ালস দিবে ইন্ডিয়া, টেকনোলজি দিবে আমেরিকা। আমরা যেন কি, অর্থাৎ আমাদের একজন লেবার বানাবে, আমাদেরকে শ্রমিক বানাবে, এর চেয়ে বেশি উপরে আমাদেরকে উঠতে দিবে না। আমরা সারা বিশ্বের শ্রমিক শ্রমজীবী মানুষ হয়ে গেছি, শ্রম দিয়ে বেড়াচ্ছি। আমার দেশে আমরা শ্রমিকে রূপান্তরিত হবো, এদেশে টেকনোলজি আমরা শিখবো না, আমাদেরকে সেদিকে দেখা যাবে না। কাজে তুমি যে কথাটা বলছো ভাই, যেটা বলার চেষ্টা করছো, যে আজকে বাংলাদেশের সবকিছু নির্ভর করে এই বিদেশি প্রভাব থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন রূপে বাংলাদেশে আবির্ভূত হচ্ছে। আজকে আমরা মনে করি আমাদের অনতিবিলম্বে এই যে চুক্তিটা হয়েছে, আমরা এখানে ভারতের যে আধিপত্য বা হিন্দুত্ববাদের যে ফোবিয়া তৈরি করা হচ্ছে, আমরা ভারতের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই, ভারতের সঙ্গে মুক্ত মনে আলোচনা করতে চাই। যারা আজকে ন্যারেটিভ তৈরি করছে, ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করছে, যে বয়ান তৈরি করছে হিন্দুত্ব আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা ভারতের সঙ্গে বসে কথা বলে সে বয়ান বদলাতে চাই, আমরা সে ন্যারেটিভ পরিবর্তন করতে চাই। বাংলাদেশ কোনো অবস্থাতে ভারতের থেকে আক্রমণ আসবে না, এইটা নিশ্চিত করতে চাই। আমরা ভারতবাসীর কাছে অনুরোধ করব, ভারত সরকার অনুরোধ করব, আপনারা এই বাংলাদেশের মাটিতে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন যেখানে মানুষের মন থেকে ভারত বিরোধী, ভারত ভীতি দূর হয়।
না হলে বাংলাদেশটাকে আবার একটা সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করা হবে, আবার এখানে দামামা বাসবে, আবার এখানে একটা ভারতের জন্য একটা পূর্ব ফ্রন্ট খুলবে, আমাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করা হবে, আমাদেরকে বিভিন্ন উগ্র ধর্মের নামে আমাদেরকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে, আমাদের নির্বাচনকে ব্যাহত করে ভারতকে বাংলাদেশে আসার সুযোগ করে দেবে। তুমি যে কথাটা বলছো যে ওই চিকেন নেকে দেওয়া হয়েছে, আমি তো বারবার বলছি বাংলাদেশে যদি নির্বাচন না হয়, একটি গৃহযুদ্ধ হয়, তাহলে চিকেন নেক তারা নিবে না। তারা গাইবান্ধা থেকে সরাসরি আক্রমণ করে গাইবান্ধা দিয়ে ঢুকবে, আর ওদিক দিয়া ওই আমাদের যে ওই চাঁপাই নবাবগঞ্জের উপর দিয়া তারা সেখান থেকে বেরিয়ে যাবে। চাঁপাই নবাবগঞ্জের করে ওখানে যে আমাদের হিলিবন্দর নাইট হলো কি বন্দর আছে, ওখান থেকে তারা ওইটুকু তারা পূর্বে উত্তর অংশটুকু তারা কেটে নিয়ে যাবে, এবং সেখানে তারা সরাসরি নিবে না। সেখানে জয়ের নেতৃত্বে একটা উত্তর বাংলাদেশের রাজ্য প্রতিষ্ঠিত হবে, যেটা প্রধানমন্ত্রী হবে জয়ের বাড়ি রংপুর। তো জয় সঙ্গত ভাবে ওই এলাকাটাকে স্বাধীন ঘোষণা করতে পারে, স্বাধীন ঘোষণা করে সেখানে জয় এসে ওই রাজ্যের ভাগ নিবে। যে শিক্ষাটা আমরা দেখেছি কিভাবে রাশিয়া ইউক্রেনকে বিভিন্ন ভাগে বিভক্ত করে এক একটি আঞ্চলিক রাষ্ট্র গঠিত করেছে, একইভাবে ভারত সোনা মসজিদ বন্দর একজন বলেছেন, সোনা মসজিদ বন্দর ওইটা যদি ঢুকায় দেয়, তাহলে এইটুকু কাইটে যদি তারা উত্তর দিকে জয়ের নেতৃত্বে একটা নতুন রাষ্ট্র গঠন করে দেয়, তো সেখানে আমার প্রতিবেশী বন্ধুরা সাহায্য করবে। তারা কেন আক্রমণ করে এই 64 কিলোমিটার না কত কিলোমিটার নেওয়ার দরকারটা কি? তারা ওইটুকু নিয়ে প্রবলেম সলভ করে দিবে। ইউক্রেনের উদাহরণ তারা ব্যবহার করবে। কাজে এখানে একটা তারা উত্তর বাংলাদেশ গঠন করতে পারে জয়ের নেতৃত্বে। আবার রাউজান দেখেন কি হচ্ছে, এই যে রাউজানে যদি মারামারি কাটাকাটি হানাহানি হয়, তাহলে আমার চিটাগাং বন্দরটা আজকে আমার রিস্কের মধ্যে পড়বে, ঝুঁকির মধ্যে পড়বে। তখন চিটাগাং বন্দরকে রক্ষা করার জন্য তারা যদি ফেনী দিয়া যদি এসে ফেনী আর রামগতি দিয়ে কোনটা যদি কেটে দেয়, আপনি কি করবেন? কজন লোক এখন দাঁড়াবেন? তখন যদি আবার পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র ঘোষণা করে দেয়, জামাতের তাহের সাহেবের না 30 লাখ লোক প্রস্তুত আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। এটা তো ঠিক আছে, এখন যদি কি বলে গানের যদি কামানের গোলায় যদি আপনি পরিণত হতে চান, আপত্তি তো নাই। এখানে এগুলা কেটে যদি সেখানে শেখ হাসিনা চিটাগাং এর নামে বলে যে ঠিক আছে পাবো চট্টগ্রাম নিয়ে আমি আপাতত আমি খুশি এখানে হইলো, তখন কি করবেন আপনি? এই পরিবেশগুলো সৃষ্টি হচ্ছে যদি নির্বাচন না হয়। এই পরিবেশগুলো সৃষ্টি হবে এরকম অবস্থার মধ্যে আমরা পড়বো যদি এই হাসিনা বিরোধী শক্তি যদি ঐক্যবদ্ধ না থাকে। এখানে কোনো অবস্থাতে বিএনপি, জামাত এবং এনসিপি অনৈক্য হতে পারে না, কোনো অবস্থাতে হবে না। দর কষাকষি হচ্ছে, দর কষাকষি হবে, কিন্তু তারা সবাই একসঙ্গে নির্বাচন করবে। এছাড়া তাদের রক্ষা করার কোনো বিকল্প পথ নাই। দলের অস্তিত্ব নির্ভর করছে আগামী নির্বাচনের উপরে। যদি নির্বাচনে যদি তারা অংশগ্রহণ না করে, নির্বাচন সঠিকভাবে না হয়, তাহলে এই তিনটি দলের অস্তিত্ব বিলুপ্ত হবে, এবং সেখানে আওয়ামী লীগের পথ, বাংলাদেশে চলে আসার পথ অনেক বেশি সুগম হবে। এই পথটাই তারা করে দিচ্ছেন, এবং এই সরকার এখন দায়িত্ব নিয়েছে আমেরিকাকে তুষ্ট করে, সন্তুষ্ট করে তারা আমেরিকার হাতে বাংলাদেশের রাজনীতিটা তুলে দেওয়ার জন্য, যাতে ইউনূস সাহেব নিরাপদে বিদেশের মাটিতে আমেরিকাতে বা প্যারিসে বাস করতে পারেন। কারণ না হলে তো ইউনূস সাহেব আমেরিকাতে ফিরে যেতে না পারলে তা তো সকল সম্পদ আমেরিকাতে, সে বুক করবে কি করে? ওনাকে তো ফিরে দিতে হবে, আলী রিয়াজকে তো আমেরিকাতে ফিরে দিতে হবে। তাদের বাংলাদেশে তো কিচ্ছু নাই, এখানে তো হানকি কিচ্ছু নাই এখানে দেশে, তাদের সব সম্পত্তি বিদেশে আমেরিকাতে, তারা তো সিটিজেনশিপ আমেরিকার। কাজে তারা আমেরিকা নিরাপদ যেতে হলে বাংলাদেশটাকে আমেরিকানদের হাতে তুলে দিয়ে দিতে যাবে, এবং ভারত তাতে এখন সহায়তা করবে। কারণ আমেরিকা ডিস্টেন্ট এন্ড থেকে কন্ট্রোল করবে, এই এলাকার মাতবরি মুরলীপনা করবে ভারত, এবং চীনকেও তারা নিয়ন্ত্রণ রাখবে। কাজে এটা তো সুন্দর খেলা। কাজে নির্বাচনকে হতেই হবে, ঐক্য থাকবেই, ঐক্যের দিকে যেতেই হবে। এর বাইরে বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। যে যেভাবে চিন্তা করে করুক, সেটা আমি নিয়ে চিন্তা করি না। আমি দেখি আমার ডেস্টিনি কোথায়, আমি কোন দিকে যাব। হ্যাঁ পড়িয়া আক্তার ভাই, দীর্ঘ আলোচনা পেলাম। আমি আমার একান্ত ব্যক্তিগত আগ্রহ যে
ভারত বিষয়ে আমিও নিশ্চয়ই আপডেট খোঁজ খবর নিব। যেসব গুঞ্জন এখন আছে বা এর পেছনে বলে না যে যা রটে তার পেছনে কিছু না কিছু ঘটে, তো আমি নিজেও আপডেট হওয়ার চেষ্টা করব তথ্যগতভাবে ভেতর থেকে। এবং ইচ্ছা আছে যে আগামী দিন শুধু ভারত বাংলাদেশ সম্পর্ক এবং অবশ্যই নত যেন পররাষ্ট্রনীতি না, আবার এই বন্ধুত্বের মাঝে ভৌগোলিক, আঞ্চলিক, সাংস্কৃতিক, ইভেন ধর্মভিত্তিক যে বিরোধ, এই জায়গায় আমার একটু মতভেদ আছে। ভারতে সনাতন ধর্মাবলম্বী বেশি ঠিক আছে, কিন্তু মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা আমরা বাংলাদেশে যে পরিমাণ তার চেয়ে তো কম না। তো সুতরাং আমরা কেন আলাদা ধর্মভিত্তিক আলাদাটা আমরা কেন করতে চাই, এই সবকিছু মিলিয়ে আগামীকালকে আপনার বিশ্লেষণ চাবো। এর মধ্যে আমি নিজেও আবারও বলছি আমি আপডেট হব। আজকের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2 মিনিট কথা বলতে চাই, পারি? 2 মিনিট কথা বলতে চাই নির্বাচনের বিষয়টা নিয়ে, আমাদের আঞ্চলিক নির্বাচনের ব্যাপারটা নিয়ে, কিশোরগঞ্জের নির্বাচন নিয়ে যেটা কথা বলতে চাই। যেহেতু তোমার চ্যানেলে কথা বলেছিলাম, আমি আজকে কমেন্টে যাই নাই, অসংখ্য দর্শক তো আপনার এলাকা থেকেও জয়েন করেন, আমাদের আপনার শো দেখেন। হ্যাঁ, আমি এই জন্য জানতে চাচ্ছি, রাফে তোমাকে 5 মিনিট পর ফোন করি, 5 মিনিট পরে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে ওই গত তারিখে নির্বাচনের কথা বলেছিলাম, অনেকের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে, অনেকের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। আমার অবস্থানটা আমি একটু পরিষ্কার করে বলতে চাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলেছি, বিএনপি কাকে নমিনেশন দিবে না দিবে এটা বিএনপির এখতিয়ার। আমি বিএনপির বহিষ্কৃত ব্যক্তি, আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমার দলভুক্ত কোনো পরিচয় নাই, কাজে বিএনপির সিদ্ধান্তের ব্যাপারে আমি কথা বলার কেউ না। বিএনপি কাকে নমিনেশন দিল কাকে দিল এর নাম কথা না। আমি আমার মনোভাব ব্যক্ত করেছি, আমি আমার অভিমানের কথা বলেছি, আমি আমার কষ্টের কথা বলেছি। কাজে নির্বাচনে বিএনপি যাকে দিয়েছে এলাকার মানুষ দেখবে, তারা করবে। আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে যে এটা নিয়ে আর কেউ কাদা ছোড়াছুরি করবেন না, এটা নিয়ে এক একজনের বিরুদ্ধে আরেকজনের কথাবার্তা বলবেন না। দলের প্রতি সঙ্গে সবাই একসঙ্গে থাকেন, দলের যারা আছেন দলে থাকেন। আমরা যে কোনো অবস্থাতেই দলের ক্ষতি হোক এই ধরনের কোনো কাজ আমি করি নাই, এখনো করব না, আগামীতেও করব না। আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি বহিষ্কৃত ছিলাম, নির্বাচন করেছি। আমি কেন নির্বাচন করেছি তার জন্য অনেক দিয়েছি। আগামীতে আমি বহিষ্কৃত, আমি দলের কেউ না, কাজে আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে আমি কি করব, আমি নির্বাচন করব কি করব না, করলে কোনো দলে যাব কি যাব না। বিএনপি যদি আমাকে না নেয়, একা তো রাজনীতি হয় না, আমাকে হয়তো কোনো দলভুক্ত হতে হবে, হয়তো কোনো দলের কাছে ধর্ণা দিতে হবে, হয়তো অন্য কারো কাছে ধর্ণা দিতে হবে। ধর্ণা দিলে আমি দরকার বলে বিএনপির কাছে আবার ধর্ণা দিব, বিএনপির সঙ্গে আবার কথা বলবো, আবার দেখবো আমাদের সম্পর্কটাকে নতুন করে জোড়া লাগানো যায় কিনা। আবার আমি দেখবো যে কিভাবে আমরা এই নির্বাচনে সহায়তা করতে পারি, কিভাবে বিএনপির প্রার্থীকে জয়লাভ করাতে পারি, কিভাবে আমরা কাজ করতে পারি, সেই চেষ্টা আমরা করব। কাজে আপনার মাধ্যমে আমি আমার এলাকার মানুষ যারা দেখতেছেন বা যারা দেখবেন তাদেরকে অনুরোধ করব যে শত হলেও তো আমাদের দলের মনোনয়ন দিয়েছে, তারেক রহমান সাহেব মনোনয়ন দিয়েছে। আমি মনে করি আমাদের যত কষ্ট থাকলেও, শত দুঃখ থাকলেও, মনের মধ্যে অভিমান থাকলেও তারেক রহমান সাহেবের সিদ্ধান্তটাকে মেনে নেওয়া হবে আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য উত্তম। আমি তো নমিনেশন চাইনি, বা আমি দলে যাইনি, আমি বহিষ্কৃত। চাইলে দিত কি দিত না সেটা পরে প্রশ্ন, কিন্তু আমি তো চাই নাই। আমি তো কাউকে দায়ী করতে পারি না আমাকে নমিনেশন কেন দিল না। আপনাদের ভালোবাসা আমার প্রতি অনেক অনেক অবাধ ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের ভালোবাসার প্রতিদান আমি জীবনে কোনোদিন দিতে পারবো না। আপনারা এখনো আমাকে প্রতিদিন রাত গত 7 দিন ধরে বারবার ফোন করছেন, আমার সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞ। কিন্তু আপনারা দলের ক্ষতি হোক, বিএনপির ক্ষতি হোক, তারেক রহমানের ক্ষতি হোক, দেশমাতা খালেদা জিয়ার ক্ষতি হোক, শহীদ জিয়ার ক্ষতি হোক, এমন কোনো কাজ আমি তো করবই না, আপনারা করবেন না। আমি বড় জোর হয়তো চুপ থাকতে পারি, আর যদি রাজনীতি আবার করতে চাই হয়তো কোনো দলভুক্ত হতে পারি। সেই দলভুক্ত তো আমি বিএনপিতে হতে চাই যদি বিএনপি আমাকে গ্রহণ করে, না হলে যদি কেউ যেতে চায় নিতে চায়, সেই জন্য এটা আমার ব্যক্তিগত ব্যাপার, একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বিএনপির নেতা কর্মী সকল ভাইদেরকে অনুরোধ করব, আপনারা দলের সঙ্গে একসঙ্গে থাকেন, দলের দায়িত্ব পালন করেন। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ব্যক্তির চেয়ে দল বড়। আমি এখনো দেশ বড় যাব না। কিশোরগঞ্জের যে আবহাওয়া তৈরি হয়েছে, আমি আবহাওয়াটাকে শান্ত করতে চাই, এই আবহাওয়ার পরিবেশটাকে ভালো করতে চাই, দলের জন্য আমি ইতিবাচক অবস্থান তৈরি করতে চাই। আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের পাশে আছি, সবসময় থাকবো। আমি তো নির্বাচন করেছি না, করলাম না, আগে তো 2টা নির্বাচন করি নাই, হয়তো আবার আরেকটা নির্বাচন করার সুযোগ আমার জীবনে নাও আসতে পারে। তো সেই জন্য আমার হতাশ হওয়ার তো কিছু নাই।
নির্বাচন করলেই যে আমি জয়লাভ করবো এরকম কথা নাই, নির্বাচন করেও তো আমি হেরে যেতে পারি। তাহলে এই ঝুঁকি নেওয়ার দরকারটা কি আমার? আমি আমার মনোভাব ব্যক্ত করেছি, নেতাদের কাছে বলেছি, এখানে নেতারা বিচার করে দেখবেন, তাদের প্রার্থীকে যদি জয়লাভ করাতে পারে, আমাদের সাহায্য সহযোগিতা ছাড়া, আমাদের সহানুভূতি ছাড়া পাশ করাতে পারে, তাদের দায়িত্ব। আমাদেরকে যদি জিজ্ঞাসা কেউ না করে, আমাদের কিছু করার নাই। আমার ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, আপনাদের কেউ না ডাকে, আপনাদের কেউ মর্যাদা না দেয়, আপনাদের কেউ মূল্যায়ন না করে, তাহলে সিদ্ধান্ত আপনার। আপনি নীরব থাকেন, চুপ থাকেন। আর যদি আমরা কিছু করি তো সবাই মিলেই করব, সবাইকে নিয়েই করব। কাজেই আজকের এই পূর্ণিয়ার সুযোগ নিয়ে আমি বলতে চাই, আর পূর্ণিয়ার চাচা যেখানে জল পেয়েছে, আমরা তার শুভাশিস কামনা করছি। তার জন্য আমরা সবার কাছে ভোট চাচ্ছি। আমরা ফজলুর রহমান সাহেবের জন্য ইটনা অষ্টগ্রাম মিঠামবাসীর কাছে ভোট চাচ্ছি। আপনারা, উনিও বৃদ্ধ বয়স শেষ হয়ে গেছে, একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, তাকেও আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাও পূর্ণিয়ার মাধ্যমে আমি সকল ইটনা অষ্টগ্রাম এবং মিঠামবাসীর কাছে আবেদন রাখলাম। একইভাবে আমার কটিয়াদির পাকুন্দির মানুষের কাছে আবেদন রাখলাম, আপনারা মনে কষ্ট মনে রেখে দলের স্বার্থ দেখেন, দলের জন্য কাজ করেন। ইনশাল্লাহ, আপনাদের তো বয়স আছে, আমার তো নাই। ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করব। আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য অপেক্ষা করব। আপনারা যাদের মনে কষ্ট আছে, যদি কিছু করতে না পারেন, অপেক্ষা করেন, তফসিল ঘোষণা হোক। তারপরে আমরা যদি কিছু করার থাকে, যদি কিছু করতে চাই, আপনাদেরকে নিয়েই করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।